বর্তমানে মার্কেট এমন একটি পয়েন্টে অবস্থান করছে যেখানে বেশিরভাগ বিনিয়োগকারী, বিশেষ করে রিটেল ইনভেস্টরদের মনোবল একেবারেই ভেঙে গেছে। অন অ্যান অ্যাভারেজ আমার প্রতিদিন 40 থেকে 50 জন বিনিয়োগকারীর সাথে ওভার দ্য ফোন কথাবার্তা হয়। বেশিরভাগ বিনিয়োগকারী মার্কেট নিয়ে এখন এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটেড। অনেকেই ঠিক বুঝে উঠতে পারছেন না কী করবেন, আর অনেকে আতঙ্কে আছেন। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারীদের ফ্রাস্ট্রেটেড হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে সারা পৃথিবীর ক্যাপিটাল মার্কেট ক্রাশ করেছিল, বাংলাদেশ মার্কেটও ক্রাশ করেছিল। কিন্তু গত 7-8 মাস ধরে ওয়ার্ল্ডের বড় বড় যে ক্যাপিটাল মার্কেটগুলো, ইভেন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই মার্কেটগুলো কিন্তু গত 6-7 মাস ধরে র্যালি করলো, ভালো ক্যাপিটাল গেইন পেয়েছে বিনিয়োগকারীরা। কিন্তু আমাদের মার্কেট একটা এক্সেপশনাল ব্যাপার আমরা লক্ষ্য করছি যে এর মধ্যে মার্কেট তো তেমন একটা গেইন দেয়নি, বরঞ্চ ফ্লোর উঠিয়ে নেওয়ার পর মার্কেটে আবার একটা বড় পতন হলো। আর এই জায়গাটিতে আমাদের বিনিয়োগকারীদের ফ্রাস্ট্রেশনের একটি অন্যতম কারণ বলে আমি পার্সোনালি মনে করি। দীর্ঘদিন ধরে মার্কেট নন পারফর্মিং হয়ে আছে। আজ আমরা কিছুটা গঠনমূলক আলোচনা করব, রিটেল ইনভেস্টরদের পার্সপেক্টিভ থেকে মার্কেট নিয়ে আলোচনা করব, অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের পার্সপেক্টিভ থেকে মার্কেটকে তুলে ধরার চেষ্টা করব, এবং বর্তমানে যে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরসগুলো মার্কেটকে নেগেটিভ ধারায় প্রভাবিত করছে, সাথে ইন্টারন্যাশনাল কিছু ইভেন্ট মার্কেটের সেন্টিমেন্টকে নষ্ট করছে, এ ধরনের একটি প্রতিকূল পরিবেশে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটুকু আছে। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। অনেক বিনিয়োগকারী আছেন, মার্কেটে লস করার একটি অন্যতম কারণ হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রেংথ, আনসিন ফিয়ার এবং আনসার্টেনটি। ইভেন দো তারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিংবা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ভালো জানেন, তারপরও তারা লস করে থাকেন। সো মার্কেট কেমিস্ট্রিটা হচ্ছে এমন, মার্কেট যতটা না ফান্ডামেন্টাল কিংবা টেকনিক্যাল, মার্কেট তারও বেশি হচ্ছে সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল স্ট্রেংথ, আনসিন ফিয়ার এবং আনসার্টেনিটি, এগুলো কিন্তু মার্কেটে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এবং অনেকেই এই মেন্টাল চাপ নিতে না পেরে কিন্তু পুঁজিবাজারে এসে ক্ষতিগ্রস্ত হন। এখন আমরা মার্কেট প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। প্রথমত, কিছু কিছু মার্কেট বিশেষজ্ঞ এখন মনে করছেন মার্কেট ফল করার একটি কারণ হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বর্তমানে সাইডলাইনে আছেন। অনেকে মনে করছেন যে মার্কেটে এক্সেসিভলি ফোরসেল হচ্ছে। এছাড়া কিছু ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস এবং ইন্টারন্যাশনাল কিছু ইভেন্ট সাথে তো রয়েছেই। যে বিষয়টি আমরা এখন গুরুত্ব সহকারে পয়েন্ট আউট করব, বর্তমান মার্কেট টার্নওভার। বর্তমান মার্কেট টার্নওভার 450 থেকে 500 কিংবা মাঝে মধ্যে 550 কোটি টাকা হচ্ছে। সো এই টার্নওভারটাকে যদি আমরা ব্রেক করি, কিছু কিছু ইনভেস্টর রয়েছেন বর্তমানে তারা সুইচ করছেন, একটি শেয়ার থেকে আরেকটি শেয়ারে সুইচ করছেন। অনেকেই হয়তো ফোর্স সেলের শিকার হয়েছেন কিংবা অনেকেই হচ্ছেন। আর যেহেতু 2-4টি স্টক মার্কেটে এখনও এরকম একটি খারাপ সিচুয়েশনের মধ্যেও প্রাইস অ্যাকশন হচ্ছে, অনেকে হয়তো কিছুটা ট্রেডিং অ্যাটেম্প্ট নিচ্ছেন। সো সব কিছু মিলিয়ে আমরা যদি দেখি যে 300 crore যদি ট্রেডিং হয় আর ট্রেডিং কিংবা ফোর্স সেলের শিকার হয়ে থাকে, এখানে বাকি যে 100 থেকে 150 কোটি টাকার যে টার্নওভারটি, এখানে কিন্তু আমি পার্সোনালি বিলিভ করি এই ইনভেস্টমেন্টটা নতুন করে হচ্ছে ইনস্টিটিউশনাল সাইড থেকে। ইনস্টিটিউশন যখন স্টকগুলো কেনে তারা খুব স্লোলি ফেজ বাই ফেজ কিনে থাকেন। আর বর্তমানে মার্কেট কিন্তু একটা অ্যাট্রাকটিভ পজিশনে আছে, এবং আমি পার্সোনালি বিলিভ করি যে ইনস্টিটিউশন কিন্তু অ্যাক্টিভ, বাট তারা স্লোলি মার্কেটে এন্ট্রি নিচ্ছেন। এই বিষয়টি আমি কেন পয়েন্ট আউট করছি, আমাকে কিন্তু অনেক বিনিয়োগকারী ফোন করছেন। অনেকেই এ ধরনের প্রশ্ন করে থাকেন যে মার্কেট ছেড়ে সবাই চলে যাচ্ছে কিনা, সেল করে দেবো কিনা, এই ধরনের একটা আতঙ্কের মধ্যে অনেক বিনিয়োগকারী আছেন। সো মার্কেটে আমি যেটি পয়েন্ট আউট করার চেষ্টা করছি, ইনস্টিটিউশন কিন্তু মার্কেটে অ্যাক্টিভ আছে, বাট তারা স্লোলি গ্র্যাজুয়ালি ফেজ বাই ফেজ তারা এন্ট্রি নিচ্ছেন।
এখন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমান মার্কেট ভোলাটিলিটি কিংবা আনসার্টেনটি সব কিছু বিবেচনা করে অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে বন্ডে ইনভেস্ট করাটা অনেক বেশি ওয়াইজ, কারণ বন্ডে আমরা সেফ রিটার্ন পাচ্ছি, যেখানে আমাদের অত হ্যাসেল নিতে হচ্ছে না, একটু টেনশন রাখতে হচ্ছে না, সেফ রিটার্ন আমরা পেয়ে যাচ্ছি। আর বর্তমানে বন্ডের রিটার্নও কিন্তু অনেক ভালো, 11 থেকে 12% রিটার্ন, সো অনেক অ্যাট্রাকটিভ। এখন আমি একটি বিষয় দেখাবো, এর আগেও আমি তুলে ধরেছিলাম, ওয়ারেন বাফেটের পোর্টফোলিওটি একটি আলোচনায় তুলে ধরেছিলাম। আজকে আমরা এই পোর্টফোলিওর আরেকটি বিষয় তুলে ধরব। দেখুন, এই যে পোর্টফোলিওটি, এটা কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে ইকুইটিতে। গত 2 বছর ধরে আমেরিকাতে কিন্তু ব্যাংক ইন্টারেস্ট রেট এগ্রেসিভলি বেড়েছে। ওয়ারেন বাফেটের পোর্টফোলিওর সাইজ হচ্ছে $347 বিলিয়ন, কিছুটা বেশি। সো আমেরিকাতে যেভাবে এগ্রেসিভলি ইন্টারেস্ট রেট বেড়ে গেছিল, ওই সময় কিন্তু ক্যাপিটাল মার্কেট ক্রাশ করছিল। এই যে মার্কেট ক্রাশ করছিল, ওই সময় কিন্তু ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার কারণে কিন্তু ফেড এগ্রেসিভলি ইন্টারেস্ট রেট বাড়িয়েছিল এবং মার্কেট কিন্তু বড় ধরনের একটা ক্রাশ করলো। কোশ্চেন হচ্ছে, ওয়ারেন বাফেটের মতো এত বড় একজন ইনভেস্টর, উনি এই ধরনের একটা আনসার্টেন সিচুয়েশনে, যেখানে বন্ডে কিংবা ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক বৃদ্ধি পাওয়ার কারণে সেখানে ভালো এবং সেফ রিটার্ন ছিল, তখন উনি ওনার পোর্টফোলিওতে যে ইকুইটিতে যে ইনভেস্টমেন্ট ছিল সেগুলোকে বন্ডে কেন কনভার্ট করেননি? তার একটি অন্যতম কারণ হচ্ছে, ওভার দ্য লং পিরিয়ড বন্ড থেকে ইকুইটিতে রিটার্ন অনেক বেশি পাওয়া যায়। এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, অ্যাপল ইনক, এই স্টকটিতে ওয়ারেন বাফেটের ইনভেস্টমেন্ট হচ্ছে $174 বিলিয়ন, কিছুটা বেশি, এবং এই স্টকটিতে ওনার বর্তমান রিটার্ন আমরা লক্ষ্য করছি 316%। এখানে মোদিস কর্পোরেশন বলে একটি কোম্পানি এই স্টকটিতে ইনভেস্টমেন্ট করেছে প্রায় $9.6 বিলিয়ন, এবং এই স্টকটিতে ওনার রিটার্ন 555%। সিমিলারলি আরেকটি বড় পোর্টফোলিও, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, এই পোর্টফোলিওতে $42 বিলিয়ন ইনভেস্টমেন্ট রয়েছে এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট কিন্তু ইকুইটিতে। সো কোশ্চেন হচ্ছে, ওনাদের মতো এত বড় ইনভেস্টর ঝুঁকি নিয়ে, যেখানে ফিক্সড রিটার্ন পাওয়া যাচ্ছে আমেরিকার মতো একটা জায়গায় 5.5% এখন ব্যাংক ইন্টারেস্ট রেট, সেখানে ঝুঁকি নিয়ে তারা এত বড় ইনভেস্টমেন্ট ইকুইটিতে কেন করেছে? সো এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে বন্ডে যারা ইনভেস্ট করছেন তারা ঝুঁকি নিতে রাজি না। এখন একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, বর্তমানে যে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরসগুলো মার্কেটকে ডিস্ট্রাক্টেড করছে, পাশাপাশি ইন্টারন্যাশনাল কিছু ইভেন্টস মার্কেটকে প্রভাবিত করছে, এ ধরনের প্রতিকূল সার্কামস্টেন্সে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটুকু? প্রথমে আমরা যদি আমেরিকান মার্কেটের দিকে তাকাই, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে মার্কেট ক্রাশ করেছিল এবং এই যুদ্ধকালীন পরিস্থিতিতে মার্কেট আবার একটা লং র্যালি করে এবং এখানে যে একটি হাই ক্রিয়েট করেছিল, অল টাইম হাই, এটিকে ব্রেকআউট করে একটি নিউ হায়ার হাই ক্রিয়েট করেছে। আর এই র্যালিটি কিন্তু সম্পূর্ণভাবে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়েই হয়েছে এবং ইন্টারেস্টিংলি আমেরিকাতে গত 1.5 বছর ধরে এগ্রেসিভলি ইন্টারেস্ট রেট বাড়াচ্ছিল ফেড, এবং এই ইন্টারেস্ট রেট এখনও কিন্তু কমেনি। সো ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরসগুলো মার্কেটকে প্রভাবিত করে, কিন্তু মার্কেটের অগ্রযাত্রাকে রোধ করতে পারে না। এখন আমরা যদি আমাদের মার্কেটের দিকে তাকাই, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে আমাদের মার্কেটও ক্রাশ করে 7,400 পয়েন্ট থেকে মার্কেট নেমে গেছিল 5,970 কিংবা 80 পয়েন্ট পর্যন্ত। ইন্টারেস্টিংলি ওয়ার্ল্ডের ইম্পর্টেন্ট ক্যাপিটাল মার্কেটগুলো গত 7 মাস ধরে ভালো পারফর্ম করেছে, র্যালি করেছে এবং ভালো রিটার্ন দিয়েছে, কিন্তু আমাদের মার্কেট নন পারফর্মিংই রয়ে গেল। শুধু তাই নয়, ফ্লোর উঠিয়ে নেওয়ার পর মার্কেট আবার নতুন করে বড় ধরনের পতনের শিকার হলো। ডেফিনেটলি আমাদের মার্কেটে অন্য সমস্যা রয়েছে। এখন সমস্যাগুলোকে সঠিকভাবে আইডেন্টিফিকেশন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সঠিক সময় কারেক্টিভ এবং প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া জরুরি। টেকনিক্যালি মার্কেটের অবস্থান আমরা যদি দেখি, বর্তমানে মার্কেট একটি সাপোর্ট পয়েন্টে রয়েছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। মার্কেট একটি ফলিং ওয়েজ প্যাটার্ন ফর্ম করেছে। এখন টেকনিক্যালি এই প্যাটার্নটি যদি ব্রেকআউট দিতে পারে, তাহলে এখান থেকে মার্কেট
র্যালি শুরু করতে পারে। আর এই প্যাটার্নটি এখন ব্রেকআউট হবে 5,700 পয়েন্টে। তবে মার্কেট কিন্তু ফার্দার ডাউনও হতে পারে। কতটা ডাউন হতে পারে সেটি জানার জন্য লাস্ট টাইম মার্কেট যে পয়েন্ট থেকে র্যালি শুরু করেছিল সেখান থেকে আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। আর এই ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 50% রিট্রেসমেন্টের যে সাইকেলটি সেটি রয়েছে 5,510-এ। সো দুটো পসিবিলিটি, একটি হচ্ছে এখন যে প্যাটার্নটি মার্কেট অনুসরণ করছে এই প্যাটার্নটি যদি ব্রেকআউট দেয় তাহলে এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়াতে পারে। আদারওয়াইজ মার্কেট ফার্দার যদি ডাউন হয়, মার্কেট 5,510 এখানে এসে একটি সাইকেল কমপ্লিট করবে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। মার্কেটের স্ট্রং সাপোর্ট হবে এখন 5,510। আরেকটি ব্যাপার হলো বর্তমানে যেহেতু কিছু ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর নেগেটিভভাবে মার্কেটকে প্রভাবিত করছে, সেহেতু মার্কেট রিকভারি দিতে অন্য সময়ের তুলনায় একটু বেশি সময় নিতে পারে। এছাড়া ইন্টারন্যাশনাল ফ্যাক্টরসগুলো মার্কেটকে এখন যেটি বেশি মাত্রায় প্রভাবিত করছে সেটি হচ্ছে ইসরায়েল এবং ইরানকে কেন্দ্র করে নতুন করে কিন্তু টেনশন এবং ক্রাইসিস স্পাইল আপ করছে। গতকাল আমি কিছুটা আলোচনা করেছিলাম, আমি পার্সোনালি বিলিভ করি বর্তমানে বড় ধরনের এই দুটো দেশের মধ্যে বড় ধরনের ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা খুবই কম। এই দুটি দেশের কি অ্যালি যারা আছে, বিশেষ করে ইসরায়েলের এখন কি অ্যালি হচ্ছে ইউএসএ অলরেডি কিন্তু তাদেরকে স্ট্রিক্টলি নিষেধ করে দিয়েছে, নতুন করে কোনো ক্যাজুয়ালিটি ওরা সাপোর্ট করবে না। একই সাথে আমরা যদি ইরানের কি অ্যালিগুলোর দিকে তাকাই তাহলে দুটো কি অ্যালি হচ্ছে, একটি হচ্ছে রাশিয়া এবং আরেকটি হচ্ছে চায়না। রাশিয়া অলরেডি ইউক্রেনের সাথে গত 2-2.5 বছর ধরে কিন্তু যুদ্ধ করছে এবং তারা কিন্তু ইরানকে কোনো অবস্থায় একটা ফুল ব্লোন ওয়ারের দিকে কখনোই সাপোর্ট করবে না। আর চায়না কিন্তু সে ইকোনমিক ব্যাপারে অনেক বেশি কনসার্ন। নতুন করে যদি একটি ক্যাজুয়ালিটি রাইজ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে তাহলে চায়নার অর্থনীতি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং চায়নাও কিন্তু চাইবে না এই দুটো দেশের মধ্যে একটা যুদ্ধ নতুন করে সৃষ্টি হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দুটো দেশের মধ্যে বিশেষ করে মিডল ইস্টের মধ্যে একটা আনরেস্ট সবসময় ছিল, আগেও ছিল, এখন সেটি অবশ্য একটু ইন্টেন্সিফাই হচ্ছে। সো এই ক্যাজুয়ালিটিগুলো কিন্তু চলতেই থাকবে এবং এটি কিন্তু একটি নিউ নর্মাল হয়ে গেছে। সো এখন কোশ্চেন হচ্ছে বিনিয়োগকারীদের কি করণীয়। অনেক বিনিয়োগকারী মার্কেটে আতঙ্কিত হয়ে মার্কেট ছেড়ে চলে গেছেন, কিন্তু যারা আছেন তাদের কি করণীয়। সো আমি প্রথমে বলবো যে মার্কেট আরও 100 থেকে 120 পয়েন্ট ডাউন হতে পারে, এটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। কিন্তু বেশিরভাগ স্টকই কিন্তু এখন বটম আউট হয়ে গেছে। কিছু স্টক আপনারা যদি লক্ষ্য করেন, মার্কেট যে রিসেন্টলি 300 থেকে 400 পয়েন্ট ডাউন হয়েছে সেই স্টকগুলো কিন্তু খুব একটা প্রাইস অ্যাকশনের দিক থেকে খুব একটা ডাউন হয়নি। বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টরের দিকে যদি আমরা তাকাই, ইন্স্যুরেন্স সেক্টর দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডে আছে এবং স্টকগুলো এখন ডাউন হতে হতে কিন্তু বটম আউট হয়ে গেছে এবং একটা সার্টেন লেভেলের পর আমরা দেখছি যে স্টকগুলো আর নিচে নামছে না এবং সেল প্রেশারও নেই। কিছু স্টক আমি ফলো করছি যে প্রতিদিন হয়তো 10,000 15,000 করে ট্রেড হচ্ছে। সো এখন মার্কেট যদি আরও 100 থেকে 120 পয়েন্ট 30 পয়েন্ট যদি নিচে নামে, সেক্ষেত্রে সব স্টক ইকুয়ালি নাও নামতে পারে। লাস্ট টাইম যখন মার্কেট ডাউন হয়েছিল আমি কিছু স্টক সাজেস্ট করেছিলাম, সেই স্টকগুলো কিন্তু কুইকলি 20 থেকে 30% পর্যন্ত প্রফিট দিয়েছিল। সো ইনভেস্টমেন্ট গ্রাউন্ড থেকে যদি আমরা চিন্তা করি, লং টার্ম ইনভেস্টমেন্ট গ্রাউন্ড থেকে, তাহলে যেটি ওয়াইজ হবে সেটি হচ্ছে পোর্টফোলিওতে যে দুর্বল মানের কোম্পানিগুলো আছে সেগুলোকে আমরা চাইলে ভালো মানের কোম্পানিতে কনভার্ট করে নিতে পারি। যে কোম্পানিগুলো ডিভিডেন্ড পে রেশিও ভালো, ডিভিডেন্ড ইল্ড ভালো এবং যে কোম্পানিগুলোর একটা সাস্টেনেবিলিটি রয়েছে, লং টার্ম গ্রোথ পার্সপেক্টিভ আছে, সে ধরনের কোম্পানিগুলোতে চাইলে আমরা কনভার্ট করে রাখতে পারি। আর ট্রেডিং পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, রিসেন্টলি যে স্টকগুলিতে হিউজ মানি ফ্লো রয়েছে, যে স্টকগুলো পারফর্ম করছে, সে ধরনের স্টকগুলো যেগুলো সিগনিফিক্যান্টলি কারেকশন হয়েছে সেগুলো চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে। আর যারা একেবারেই অনেক লসে আছেন, বিশেষ করে যারা ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগে এন্ট্রি নিয়েছেন, বিশেষ করে 7,000 লেভেলে,
তারা এখন আন্ডার ওয়াটার। আমি মনে করি তারা চাইলে যদি নতুন করে ফান্ড কিছু অ্যারেঞ্জ করতে পারেন তাহলে অ্যাভারেজ ডাউন করে রাখতে পারেন, কিংবা যেগুলো ভালো মানের এখন পারফর্ম করছে সেগুলো থেকে কিছুটা প্রাইস অ্যাকশন হলে, মার্কেট ঘুরে দাঁড়ালে সেগুলো ভালো যদি একটা সিগনিফিক্যান্ট রিটার্ন দেয় সেগুলো থেকে আপনারা কিছুটা রিকভারি পেতে পারেন। আরেকটি অপশন হচ্ছে যদি ফান্ড না থাকে এই মুহূর্তে আপাতত আমার মনে হয় না কিছু করার আছে। সো আমি যে বিষয়টিতে ফোকাস করছি, যারা নতুন করে এন্ট্রি নেওয়ার কথা চিন্তাভাবনা করছেন, যাদের কাছে ফ্রেশ ফান্ড রয়েছে, ভালো মানের কিছু স্টক ট্রেডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে স্টকগুলোতে মানি ফ্লো রয়েছে এবং যে স্টকগুলো রিসেন্ট টাইম পারফর্ম করছে সে ধরনের স্টকগুলোতে এন্ট্রি নিলে কুইকলি হয়তো 15 থেকে 20% পর্যন্ত গেইন হতে পারে। আর লং টার্ম পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে মাল্টিনেশনাল কোম্পানিগুলো একটা গুড অপশান এখন এন্ট্রি নেওয়ার জন্য। অনেক মাল্টিনেশনাল কোম্পানি এখন অ্যাট্রাকটিভ প্রাইস পয়েন্টে আছে। কিছু কিছু গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানিতে চাইলে ফোকাস করা যেতে পারে। আর এক শ্রেণীর বিনিয়োগকারী আছেন অত্যাধিক মাত্রায় তারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন। ক্যাপিটাল মার্কেটে গেম ওভার বলে কোনো ওয়ার্ড নেই। হয়তো গেম ওভার আপনার আর আমার জন্য হতে পারে, বাট মার্কেটে গেম চলতেই থাকবে। বন্ধুরা, এটাই ছিল আজকের বক্তব্য। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।